to Sports Live presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন পেস আক্রমণ নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। তবে 3 প্রাইম পেসার না থাকায় ব্ল্যাক ক্যাপদের বধে স্পিনারদের দায়িত্ব নেবার কথা বলছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। পরের টি-20 বিশ্বকাপ প্রায় 2.5 বছর পর তরুণদের সুযোগ দেবার এটাই উপযুক্ত সময় বলছেন এই পাকিস্তানি। অনুশীলনের শেষ ভাগে সাগরিকায় একসাথে জমায়েত পুরো দল। ব্যাটার আর স্পিনাররা আছেন চিল মুডে, পেস বোলাররা সবাই করে যাচ্ছেন বল। কিন্তু ব্যাপারটা কি? উইকেট ভাঙছে, তারপরও মাথায় হাত কেন? বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। স্টাম্পের সামনে যে জুতো রাখা আছে সেটার মাথায় আঘাত করতে হবে, আর এটাই চ্যালেঞ্জ। উদ্দেশ্য মজার ছলে লেন্থ আর স্পট আরও পাকা করা। সেই প্রতিযোগিতায় সিনিয়রদের পেছনে ফেলে জিতেছেন প্রথমবার দলে ডাক পাওয়া আব্দুল গাফফার সাকলাইন। প্রতিযোগিতা শেষে সাকলাইনকে গ্রাউন্ডসম্যানদের হাত থেকে কিছু একটা উপহারের ব্যবস্থাও করা হয়েছিল। তবে অনুশীলন ছিল কিন্তু সিরিয়াস মুডে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে শন টেইটের ক্লাসের ছাত্ররা অনেকটাই অনভিজ্ঞ। বিশ্রামে 3 হেভিওয়েট মুস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানা। তাদের জায়গায় এবার 20 ওভারের লড়াইয়ে দলের পেস আক্রমণের নেতা শরীফুল ও তানজিম সাকিব। তাদের সাথে আছেন প্রথমবার ডাক পাওয়া 2 পেসার আব্দুল গাফফার ও রিপন মণ্ডল। সাথে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পরবর্তী টি-20 বিশ্বকাপ প্রায় 2.5 বছর পর দল পুনর্গঠনের এটাই আদর্শ সময় বলছেন মুশতাক আহমেদ। আল্লাহর রহমতে বাংলাদেশ ক্রিকেট ঠিক পথে এগোচ্ছে। টি-20 বিশ্বকাপ দূরে আছে, এখনই তরুণদের সুযোগ দিতে হবে, বেঞ্চের শক্তি বাড়িয়ে নিতে হবে। শুধু তাই নয়, টি-20 কোনো ছেলে ভালো করলে তাকে ওয়ানডের জন্য প্রস্তুত করাটা সহজ হবে। রিপন সাকলাইনদের জন্য এটা দারুণ সুযোগ। অনভিজ্ঞ পেস লাইন আপের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বাড়তি দায়িত্ব নিতে হবে স্পিনারদের। শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদরা অনেক এক্সপেরিয়েন্সড। এবার শিষ্যদের সেটাই মাঠে প্রমাণ করার তাগিদ দিলেন গুরু মুশতাক। জুটিবদ্ধ হয়ে বোলারদের কাজ করতে হবে। মিডল ওভারে স্পিনারদের কাজ বেশ গুরুত্বপূর্ণ। তারা ভালো করলে ম্যাচ জেতার সুযোগ বেড়ে যায়। রান আটকানোর সাথে উইকেটও তুলে নিতে হবে। নাসুম মেহেদীরা অভিজ্ঞ, ভালো ফর্মেও আছে। এদিকে শনিবার সকালে পুরো দল নিয়ে অনুশীলন করেছে নিউজিল্যান্ড। সেশন শেষে কথা বলেছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সধি। তাসকিন, ফিস আর রানা না থাকায় উপকৃত হবে নিউজিল্যান্ড, অকপটে স্বীকার করেছেন এই অভিজ্ঞ স্পিনার। তবে তরুণদের সুযোগ দেবার জন্য এটাই যে বাংলাদেশের আদর্শ সময়, সেটাও মানছেন তিনি। What's gone is gone, and I think this might be a good start, like a fresh start for some of the Bangladeshi players, the young guys. হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরছে বল বয় সংস্কৃতি। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ থেকে আবারও মাঠে থাকবে বল বয়। মাঠে বল ফেরানোর জন্য চট্টগ্রামের বিভিন্ন একাডেমি থেকে 22 জন খুদে ক্রিকেটারকে প্রাথমিকভাবে বল বয়ের কাজে নিয়োজিত করবে বিসিবি। একবার না পারিলে দেখো শতবার। পাকিস্তানের এই বল বয় দ্বিতীয় চেষ্টাতেই সফল। তাকে ফিল্ডিং তালিম দেয়া কলিন মুন্ডোর আনন্দ দেখে কে? বল বয় নিয়ে ক্রিকেট মাঠে কত শত ঘটনার ভিড়ে পিএসএল এর এই ঘটনার আবেদন অন্যরকম। বল বয় থেকে বড় ক্রিকেটার হওয়ার ঘটনা কম নাই। 87 বিশ্বকাপে বল বয় ছিলেন সচিন টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের অবসরের দিন আবার তার ছেলে অর্জুন টেন্ডুলকার ছিলেন বল বয়ের দায়িত্বে। 2008 আইপিএলে বল বয় ছিলেন শ্রেয়াস আইয়ারও। মডার্ন গ্রেড বাবর আজমও ছোটবেলায় ছিলেন বল বয়। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও বল বয়ের দায়িত্ব পালন করেছেন। এমনকি বর্তমান সভাপতি তামিম ইকবালও জানিয়েছেন 2 দফায় তিনি নিজে বল বয় হিসেবে কাজ করেছিলেন। সেই তামিমই বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরিয়ে আনছেন বল বয় সংস্কৃতি। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ থেকে আবারও মাঠে থাকবে বল বয়। মাঠে বল ফেরানোর জন্য চট্টগ্রামের বিভিন্ন একাডেমি থেকে 22 জন খুদে ক্রিকেটারকে প্রাথমিকভাবে বল বয়ের কাজে নিয়োজিত করবে বিসিবি। ওরা মাঠে থাকবে, ওরা আসলে থাকাটা ব্যাপার না, এটা ওদের জন্য একটা ক্রিকেটিং ক্যারিয়ার গড়ানোর জন্য ইন্সপায়ার্ড হওয়া, যে
এদের মতো করে আমি একদিন খেলবো। যারা ইয়াং ক্রিকেটার আন্ডার এইজ আছে, এইজ গ্রুপের প্লেয়াররা আছে, ওদেরকেই আমরা সিলেক্ট করবো। এখানে অন্য কোনো লোক কিংবা কারো ব্যাকিংয়ে লবিংয়ে আসার কোনো সুযোগই নেই। আন্তর্জাতিক ক্রিকেটারদের এতটা কাছে আসার সুযোগ পেয়ে খুদে ক্রিকেটাররাও বেশ আনন্দিত হবেন, উদ্বুদ্ধ হবেন। সেই সঙ্গে গ্যালারিতে পৌঁছানো বল দর্শকদের কাছে চাইতে গিয়ে নানা সময় তাদের কটু কথারও শিকার হতে হয় ক্রিকেটারদের। এসব কিছু থেকেও মুক্তি মিলবে। তাই নানা কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে এই সংস্কৃতি ফেরানো ইতিবাচক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সপ্তাহে মাত্র একদিন সাগরিকার কাট্টলী এলাকায় পানি দিয়ে যায় ওয়াসা। এই পানি দিয়েই 7 দিন চালিয়ে নিতে হয় এখানকার মানুষদের। সেই সাগরিকার কাট্টলীতে অবস্থিত স্টেডিয়ামে শত শত গ্যালন পানি দেয়াকে বিলাসিতা বলতেই পারে মানুষ। 5 দিন পর শনিবার চট্টগ্রামের এই ভেন্যুতে পানির যোগান দিয়েছে ওয়াসা। অপর্যাপ্ত সেই পানি বুঝে শুনে ব্যবহার করছে মাঠকর্মীরা। বিস্তারিত থাকছে হাসিনুর রহমানের রিপোর্টে। আমি দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে স্থানীয় লোকদের কাছে এই ভেন্যুটি সাগরিকা স্টেডিয়াম নামেই পরিচিত। সাগর পাড়ের খুব কাছে অবস্থিত হওয়ায় এই পুরো এলাকাটাকেই অনেকে সাগরিকা নামে ডেকে থাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, চোখের সামনে অথই সমুদ্র, কিন্তু এখানকার মানুষের সুপেয় পানির বড্ড অভাব। এই মুহূর্তে মাঠে পানি দেবার একটা চিত্র দেখতে পাচ্ছেন আপনি। সাধারণত মাঠে খুব বড় আকারে বড় পাইপের মাধ্যমে পুরো স্টেডিয়াম জুড়ে পানি দেওয়া হয়, কিন্তু এখানে খেয়াল করুন, গ্রাউন্ডসম্যানরা ছোট্ট একটি পাইপ নিয়ে নির্দিষ্ট কিছু জায়গায় বাছাই করে পানি দিচ্ছে। মাঠের যে ঘাসগুলো মরে গেছে, বাদামি রং ধারণ করেছে, সেগুলোতে বেশি পরিমাণে পানি দেওয়া হচ্ছে। যে ঘাসগুলো সবুজ আছে সেগুলোতে সামান্য পরিমাণে পানি দিচ্ছেন গ্রাউন্ডসম্যানরা, কারণ পানির যোগান খুব কম। সমস্যাটা বেশ পুরনো, সবারই জানা হয়তো, কিন্তু এই পানির সমস্যার কারণেই পানির এই রেশনিং করতে হচ্ছে গ্রাউন্ডস কর্মীদের। এই স্টেডিয়ামের প্রেস বক্সের অপোজিটের এলাকাটাকে কাঠটুলি বলা হয়। এই কাঠটুলি এলাকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বিকেএসপির মতো প্রতিষ্ঠান আছে, কিন্তু আপনি শুনলে হয়তো অবাক হবেন, সপ্তাহে 7 দিনে মাত্র একবার ওয়াসা এখানে খাবার পানির যোগান দিয়ে যায়। বাকি 6 দিন তীর্থের কাকের মতো চেয়ে থাকে এলাকার মানুষজন খাবার পানির জন্য। প্রায়শই স্টেডিয়ামের আশেপাশে ছোট শিশুদের পানির বোতল বালতি হাতে ঘুরতে দেখা যায় খাবার পানির সন্ধানে। ভাগ্যের নির্মম পরিহাস নয়তো আর কি বলবেন। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের খাবার পানির বড্ড অভাব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলে ট্রোল করেছেন অনেকে, কিন্তু তাতে বিচলিত নন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু। বরং সততা আর নিষ্ঠার মাধ্যমে 3 মাস কাজ করে নিজেকে প্রমাণ করতে চান তিনি। আসছে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেননি বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন ইসরাফিল। চট্টগ্রাম থেকে হাসিনুর রহমানের আরও একটি প্রতিবেদন। ঘটনাটা গত 7 এপ্রিলের। বিসিবির সবশেষ নির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় অ্যাডহক কমিটি। যে কমিটির অন্যতম সদস্য হলেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদের মতো রাজনৈতিক পরিবারের সন্তানেরা। এই ঘটনার পর নেটিজেনদের অনেকেই সমালোচনা করেছেন। তবে জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ এই বোর্ডকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলার পর থেকেই সেই নামে অনেকেই ট্রল করছেন বিসিবির অ্যাডহক কমিটিকে। বিসিবির ফিনান্স কমিটির প্রধান ইসরাফিল খসরুকে পেয়ে যমুনা স্পোর্টস জানতে চায় কিভাবে এই সমালোচনাকে দেখছেন তিনি। যখন যে কেউ যে কোনো দায়িত্বে যাবে কিছু ক্রিটিসিজম থাকবে, সো দেখা বিষয়ে আমি ক্রিটিসিজম কীভাবে নিচ্ছি। আমি এটাকে যদি খুব নেগেটিভলি নেই, যে আমার ব্যাপারে কেন বলা হচ্ছে, আমি যদি এফেক্টেড হয়ে যাই তাহলে একটা বিষয়। আর আমি এটাকে যদি না ক্রিটিসিজম হচ্ছে কাজে আমার কাজের মাধ্যমে এটাকে প্রমাণ করতে হবে, তাহলে এটা আরেকটা অ্যাপ্রোচ। দায়িত্ব পেয়েছি 90 দিনের, এই দায়িত্বটা আমি ভালোভাবে অনেস্টলি করতে চাচ্ছি, করে আমি অ্যাটলিস্ট কাজের মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের জন্য আমি যোগ্য ছিলাম। সেটা কাজের মাধ্যমে আমার প্রমাণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এছাড়া আপনার ক্রিটিসিজম, ট্রোলিং এটা থাকবেই। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হয়েই তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করার। গুঞ্জন আছে অ্যাডহক কমিটির 2-3 জন বাদে সবাই অংশ নেবেন আগামীর নির্বাচনে। সবশেষ নির্বাচনে কাউন্সিলর হওয়ার পাশাপাশি পরিচালক পদে লড়াই করার জন্য ফর্মও তুলেছিলেন ইসরাফিল খসরু। পরে অবশ্য অনিয়মের অভিযোগে নির্বাচন বয়কট করেন তিনি সহ সমমনারা। এবার তো নির্বাচন করবেন, তাই নয় কি?
আচ্ছা, এখানে আমি একটু একটু খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমার মূল টার্গেট হচ্ছে এই 90 দিনের দায়িত্ব যেটা আছে, এটা কিন্তু ফুল ফোকাস, মানে আমি মনে করি আমাদের এখানে ফুল ফোকাস নিয়ে কাজটা করা উচিত। নেক্সট ধাপটা আই গেস আমি এখন চিন্তা করিনি, কারণ আমি যেভাবে চিন্তা করি আমার হচ্ছে আমার এখন এই যে দায়িত্বটা এটা আমার পালন করতে হবে। এবং যেটা বললাম, আমাদের প্রথম একটা দায়িত্ব হচ্ছে কি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। ফিউচার নিয়ে আমার খুব বেশি চিন্তা করা হয় নাই। আমি মনে করি আমাদেরকে এই বোর্ডটাকে যে রেসপন্সিবিলিটি এখন দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলো আমাদেরকে কিন্তু সুচারুরূপে পালন করতে হবে। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানও ইসরাফিল খসরু 3 মাসের ছোট্ট মেয়াদে ক্রিকেটারদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নিতে চান তিনি, যেখানে প্রাধান্য পাবে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা। ক্রিকেটাররা যদি মনে করে তাদের মূল্যায়ন হচ্ছে না, তাহলে কিন্তু ক্রিকেট আগাবে না। এবং সবাই তো জাতীয় দলে খেলবে না, জাতীয় দলে কিছু সংখ্যক মানে প্লেয়াররাই তো জাতীয় দলের সুযোগ পায়, সবাই তো জাতীয় দলের সুযোগ আর পায় না। কিন্তু যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে অথবা বাংলাদেশ এই টিমের জন্য খেলেছে অথবা বিভিন্ন লেভেলে বাংলাদেশে খেলেছে, বিসিবির দায়িত্ব হচ্ছে এই যে মানুষরা যারা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু ফিউচার তাদের ট্রাস্ট ফান্ড থাকাটাই স্বাভাবিক, ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এবারে ফুটবলের খবর। আসন্ন ফিফা বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দামই 28 কোটি টাকা। ভক্তদের পকেট কাটতে বাদ যাচ্ছে না হোটেল ভাড়া, ট্রেন ভাড়া, এমনকি স্টেডিয়ামের পার্কিংও। শুধু স্টেডিয়ামে গাড়ি পার্ক করতে হলেই গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 30,000 টাকা। ফ্যান জোনে ঢুকতে হলেও ভক্তদের গুনতে হবে ডলার। এবারের ফুটবল বিশ্বকাপ কি তবে শুধু অর্থ উপার্জনের এক বড় ইভেন্ট? 2026 বিশ্বকাপ ঘিরে নজিরবিহীন এই বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইতিহাসের সাক্ষী হতে ফুটবল প্রেমীদের গুনতে হচ্ছে আকাশচুম্বী অর্থ। ফিফার অফিসিয়াল রিসেল সাইটে ফাইনালের 4টি টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যার প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় 23 লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 28 কোটি 21 লাখ টাকা। ফিফা অনুমোদিত এই টিকিট বাণিজ্যে সবচেয়ে বড় লাভ আয়োজক সংস্থার। প্রতিটি লেনদেনে উভয় পক্ষ থেকে 15% করে মোট 30% কমিশন নিচ্ছে ফিফা। কেবল 4টি টিকিট হাত বদল হলেই তাদের পকেটে ঢুকবে প্রায় 22 কোটি টাকা। সবচেয়ে কম দামি টিকিটের জন্য গুনতে হচ্ছে 10,923 মার্কিন ডলার বা প্রায় 13 লাখ টাকা। লুণ্ঠন শুধু টিকিটে নয়, আবাসন ও যাতায়াত খরচও আকাশ ছোঁয়া। গড় হোটেল ভাড়া বেড়েছে 4 গুণ। মেক্সিকো দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচের সময় একটি হোটেলের কক্ষ ভাড়া $157 থেকে বেড়ে দাঁড়িয়েছে $3,882, অর্থাৎ প্রায় 4.5 লাখ টাকা। শুধু স্টেডিয়ামে গাড়ি পার্ক করতেই খরচ হবে $225 বা প্রায় 27,000 টাকা। এমনকি আগে যেখানে ফ্যান জোনে প্রবেশ ছিল উন্মুক্ত, এবার সেখানে ঢোকার জন্য গুনতে হবে $12 বেশি। আর যে ট্রেন ভাড়া ছিল $13, তা এখন দাঁড়িয়েছে $150। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একে ফুটবল উন্নয়ন বললেও ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা সরাসরি এই আকাশচুম্বী খরচের বিরুদ্ধে সরব হয়েছেন। টেলিগ্রাফ স্পোর্টসের অনুসন্ধান বলছে, এবার ইংল্যান্ডের একজন ভক্তকে শুধু যাতায়াতেই খরচ করতে হবে হাজার হাজার পাউন্ড। সমালোচনার মুখে ফিফা কিছু সস্তা টিকিট ছাড়লেও বিতর্কিত ডাইনামিক প্রাইসিং এর চাপে তা ধোপে টিকছে না। ফুটবলকে সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে কি তবে কেবল কর্পোরেট মুনাফাকেই প্রাধান্য দিচ্ছে ফিফা? এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বাংলাদেশ শ্রীলঙ্কা নারী ওয়ানডে সিরিজের খবর থাকছে এ পর্যায়ে। তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা। রাজশাহীতে 8 উইকেটে 213 রান করে লাল সবুজের মেয়েরা। জবাবে 21 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান মেয়েরা। ব্যাট হাতে বাংলাদেশের টপ অর্ডার ইনিংস লম্বা করতে পারেননি। ফারজানা শারমিনরা ফেরেন 2 অঙ্কের ঘরে পৌঁছেই। জ্যোতি 40 রানের ইনিংস খেলে ফিরলেও 50 হাকান সোবহানা মোস্তারে। 74 রান করে সোবহানা সাজঘরে ফেরার পর বড় ইনিংস খেলতে পারেননি আর কেউই। শেষ দিকে ঋতুমনির 20 রানের ক্যামিওতে লঙ্কানদের 214 রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে 10 রান করে চামারি আতাপাত্তু ফিরলেও শতার্ধ রানের জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। ইমেশা 56 আর হাসিনি খেলেন 95 রানের ইনিংসের পর হার্ষিতার অপরাজিত 44 রানের ইনিংসে সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় সফররতরা।
হারিয়ে যাওয়া শৈশব আর শেকড়ের টানে লালমনিরহাটে বসেছিল গ্রামীণ লোকজ খেলার বর্ণিল মহোৎসব। মোরগ লড়াই, চং দৌড় আর ঘোড় দৌড়ের মতো বিলুপ্ত প্রায় সব খেলা দেখতে ঢল নামে হাজারো মানুষের। উৎসবের উদ্বোধন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার। বিস্তারিত লালমনিরহাট প্রতিনিধির পাঠানো ভিডিও রিপোর্টে। ঢোলের বাদ্যি আর উল্লাসে মুখর লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ। প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব খেলার পসরা বসেছিল এখানে। বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত 2 দিনের এই উৎসবে অংশ নেয় রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীরা। এই ঐতিহ্যবাহী খেলাগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না। প্রত্যেক বছর একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাই মিলে দেখতে পাচ্ছি, এটা একটা আনন্দ। এখানে মেয়েদের নানান রকমের খেলা হয়েছে, সেগুলো আমরা দেখলাম। এখন ভলিবল খেলা দেখছি, খুব ভালো লাগছে। এখানে ঘোড়া খেলা হচ্ছে, চকচক খেলা হচ্ছে, গুটি খেলা হয়েছে, তারপরে ভলিবল খেলা হয়েছে। বহু মানুষ আসছে এখানে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। যে এরকম খেলাধুলা এবং প্রতিনিয়তই চলুক, প্রতি বছরে 2 বার 1 বার করে চলুক, তাহলে হয়তো এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজরা মাদক থেকে দূরে থাকবে। মোরগ লড়াই, চেঙ্কুপেন্টি, ডার্কি খেলা কিংবা বাটুল ছোড়া বাদ যায়নি কিছুই। ছিল রোমাঞ্চকর ঘোড়দৌড় আর ভলিবল প্রতিযোগিতা। শেকড়ের এই টান ছুঁয়ে গেছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষকে। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য খেলাধুলাগুলো আমরা যদি আবারও ফিরিয়ে আনতে পারি, সারা বাংলাদেশে যদি এটা আমরা প্রচলিত করতে পারি, তাহলে আমাদের সন্তানরা আবার তারা সমাজের যেগুলো অসামাজিক কার্যকলাপ সেগুলো তারা ফেলে দিয়ে এই সামাজিক কার্যকলাপ, সামাজিক বন্ধনটা এটা আমাদের কাজে লাগবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শুধু বিনোদন নয়, খেলাধুলাকে এখন পেশা হিসেবে গড়ার পরিকল্পনা নিচ্ছে সরকার। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। আমরা চাই যে খেলাধুলার সংস্কৃতিটা গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পুনরায় চালু হয় এবং হারিয়ে যাওয়া বাঙালির যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলো যেন আমরা ধরে রাখি। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের এই মিলন মেলা শেষ হয়েছে শনিবার। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।